স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সামিয়া জান্নাহ। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। বিক্ষোভরত কয়েকজন একটি ট্রেনে ঢিল ছুঁড়লে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়। বেলা 11:15টার দিকে শিক্ষার্থীরা তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয়। দাবি বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায় থেকে ঘোষণা না আসা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে বলে জানানো হয়। অবরোধের কারণে বনানী থেকে তেজগাঁও, তেজগাঁও থেকে বনানী, মহাখালীর আমতলী থেকে জাহাঙ্গীর গেট এবং মহাখালী থেকে গুলশান পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ আছে। এছাড়া কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এর আগে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন, কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। বিস্তারিত জানাতে মহাখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আল হাসিব। হাসিব, এখন কি পরিস্থিতি দেখছেন, শিক্ষার্থীরা কি বলছেন এবং যান চলাচল বন্ধের সাধারণ মানুষের ভোগান্তির কি চিত্র দেখছেন জানাবেন। ধন্যবাদ সামিয়া। আমি এই মুহূর্তে অবস্থান করছি মহাখালীর যে রেলগেট সেই এলাকাতে, এবং সকাল 10টার পর থেকেই অর্থাৎ 11টার শুরু থেকেই কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থী যারা ছিলেন তাদের ক্যাম্পাসকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য আজ সারাদিনই সড়ক অবরোধ করে একটি প্রতিবাদ সমাবেশ করছিলেন। সারাদিন করার পর আজ বিকাল 4টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিলেন যে 4টার পরে তারা একটি আপডেট জানাবেন যে তারা আসলে পরবর্তী কর্মসূচি কী দেবেন। তো 4টা পর্যন্ত তারা অপেক্ষা করেছেন এবং সড়ক অবরোধ করেছেন, এখানে তাদের প্রতিবাদ সমাবেশ করেছেন, কিন্তু 4টার পরবর্তীতে এসেই কিন্তু তাদের যে শিক্ষকবৃন্দ ছিল সেই শিক্ষকবৃন্দ এসে তাদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, সকলের অনুরোধেই কিন্তু তারা সম্মতি প্রকাশ জানিয়ে 4টার পরেই সড়কের যে যান চলাচলগুলো সেগুলোকে ছেড়ে দিয়েছেন। এবং আমি এখানে অবস্থানরত বেশ কয়েকজন শিক্ষার্থী আছে, যে সর্বশেষ তাদের সাথে আসলে কি সিদ্ধান্ত হয়েছে সেটা বলবো। আসলে আপনাদের সর্বশেষ সিদ্ধান্ত কি হয়েছে? একদম যেহেতু আমাদের পূর্ব ঘোষিত আন্দোলন ছিল সকাল 11টা থেকে 4টা পর্যন্ত, এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। আমাদের 10 জনের প্রতিনিধি দল এখন সচিবালয়ে সচিবের সাথে কথা বলতে গেছে, এখনও পরবর্তী সিদ্ধান্ত আসেনি, মিটিং চলমান। মিটিংয়ের পরে আমাদের সিদ্ধান্তটা আসবে। মিটিংয়ের পরে আমরা পরবর্তী কী কর্মসূচি হবে সেটা আমরা জানিয়ে দেবো। আমাদের গত 3 মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। প্রশাসন থেকে কোনো আশ্বাস না পাওয়ার কারণে আমরা পরবর্তীতে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আগামীর কর্মসূচি হতে পারে আমাদের ক্যাম্পাস শাটডাউন, মানে ক্যাম্পাসের সকল প্রশাসনিক কাজ বন্ধ হবে। আমাদের যদি আশ্বাস কোনো না পাই বা কোনো সমাধান যদি প্রশাসন থেকে না দেয়, আমরা এই সিদ্ধান্তটা নিব। আজ পর্যন্ত কিন্তু তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু তারা বন্ধ রেখেছে, এবং পরবর্তীতে তাদের যে উদ্দেশ্যটি ছিল এবং যে তাদের বিশ্ববিদ্যালয়কে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার যেই পদক্ষেপটি ছিল সেটি যদি আশ্বস্ত না হয় তাহলে তারা শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। এছাড়াও এখানে অবস্থানরত আরও বেশ কিছু শিক্ষার্থীরা ছিলেন যারা কিন্তু 4টার পরে, তারা আগে বলেছিলেন যে 4টা পর্যন্ত আমরা এই সড়কটি অবরোধ করে রাখবো, কিন্তু ইমার্জেন্সি একটি লেন তারা ব্যবহার করেছিলেন যেখানে জরুরি যে রোগীগুলো ছিল তারা কিন্তু যেতে পেরেছেন। কিন্তু এখন 4টার পরে এসে তাদের শিক্ষক যারা ছিলেন তিতুমির কলেজের অধ্যক্ষ যিনি ছিলেন তারা এসে কথা বলেছেন। যারা শিক্ষার্থী ছিলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা তাদের 2 জনকে সমন্বয় করে একটি ঐক্য পরিষদ করে তারা আগামীকালকে এই যে শিক্ষা উপদেষ্টা আছে। নিশ্চয়ই হাসিব, আমরা পরবর্তী সংবাদে আরও জানতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডোরিন গার্মেন্টসের শ্রমিকরা। সকাল 8টা থেকে নগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ কারণে আশপাশের অন্তত 20টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এছাড়া 1 নভেম্বর পানিশাইল এলাকার ডোরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় ডোরিন ফ্যাশন ও বেক্সিমকো কারখানার শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়। এ সময় উত্তেজিত শ্রমিকরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় আগুন দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 13 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে কারাগারে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে। জুলাই আগস্টে গণহত্যা মামলার 13 আসামিকে সোমবার সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিকি এলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। তবে অন্য এক মামলায় রিমান্ডে থাকায় এদিন হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে। বেলা 11:15টায় শুরু হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ। আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজির বিষয়ে আপত্তি জানানো হয় রাষ্ট্রপক্ষ থেকে। শুনানি শেষে মামলার তদন্তের জন্য 1 মাসের সময় বেঁধে দেওয়া হয় ট্রাইব্যুনালে। পাশাপাশি অন্য আসামিদের 17 ডিসেম্বরের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। পরে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে গণহত্যার মূল মাস্টার মাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সোমবার হাজির করা হয় 13 আসামি, তার অন্যতম দোষর। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে উপস্থিত করা হয়েছিল, তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের এমপি ছিলেন, 14 দলীয় জোটের নেতা ছিলেন, রাজনৈতিক সহকর্মী ছিলেন। তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। তিনি ট্রাইব্যুনালকে জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। এদিকে আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামির সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামিদের সাথে তাদের আত্মীয় স্বজনের দেখা করার অনুমতিও দেওয়া হয়। The tribunal has allowed, on the basis of my oral submission, to talk to the clients এবং সেটাও উনি মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর অথবা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সংবিধানে জনগণের চাহিদা অনুযায়ী গণতান্ত্রিক সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। সম্প্রতি আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। কথা বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সংস্কার, নতুন সংবিধান ও নির্বাচন সহ নানা বিষয়ে। The train has left the election on the election route, so it's moving on. প্রধান উপদেষ্টা জানান, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি চলছে সমানতালে। সংবিধান ও নির্বাচন কমিশন সহ পুরো সরকার ব্যবস্থা সংস্কার করেই ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে গণতান্ত্রিক সরকারের কাছে। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ জনগণ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদও 4 বছরের কম হওয়া উচিত। এটা আরও কম হতে পারে।
এটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়। And it's up to the people, up to the political parties to decide. আগামী জাতীয় নির্বাচনে নিজে প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনূস। No, I'm not a politician. না, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি অন্তর্বর্তী সরকারে আসার আগে যেসব কাজ এতদিন করে আসছিলাম সেগুলোই বাকি জীবন করে যেতে চাই। At my last stage of my life, I'm not going to change that. সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। We keep reminding them, look, you are the citizen of the country. আমরা সব সময় তাদের আশ্বস্ত করে আসছি যে তারা আমাদের দেশের নাগরিক। সংবিধান তাদের মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি। To make sure citizens enjoy the rights guaranteed. ব্যাংকিং খাতের দুরবস্থার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। And the whole banking system is totally destroyed. Billions of dollars have been transferred from Bangladesh to ডক্টর ইউনূস বলেন, অভিন্ন নদীর পানি বণ্টনে ভারতের সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক জোরদারে কাজ করার কথাও জানান প্রধান উপদেষ্টা। I had no interaction with President Trump in the past, so I had no problem with him in a personal way. If you talk about the Republican Party, I have friends in Democratic Party, I have friends in Republican Party. It was the House which voted for Congressional Gold Medal for me, 100% consensus by the both parties. So we had no problem there. So I never had any problem so far as the Republican Party is concerned or Democratic Party is concerned or Trump is concerned. সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। দ্রুত নির্বাচন হওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। ম্যান্ডেট না থাকায় অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে ততই সমস্যার তৈরি হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তাঁর। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। এতে যোগ দিয়ে দেশের জন্য মাওলানা ভাসানীর অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। বন্ধুরা, খামোশ বলার একটাই মানুষ ছিল ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ, তিনি মাওলানা ভাসানী। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা বারবার বলেছি, দিয়ারের নিকট পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না। আপনারা দেশটাকে ধ্বংস করেছেন, আমাদের কথা তারা শুনে না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে। তিনি জানান, বিএনপি সংস্কার চায়, কিন্তু তা হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। আমরা অবশ্যই সংস্কার চাই, আমরাই আগে বলেছি, এটা আপনাদের যৌক্তিক সময়ের মধ্যে, এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় ফিরে যেতে চাইছেন। রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহতের কথাও জানান বিএনপি মহাসচিব। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথে আছে অন্তর্বর্তী সরকার, তবে নেই রোডম্যাপ ও কৌশল। জনগণের প্রত্যাশা পূরণে হতে হবে আরও গতিশীল। আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী ১০০ দিনের পর্যবেক্ষণ নিয়ে এসব জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৩ দিন পর ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। সোমবার নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী ১০০ দিনের পর্যবেক্ষণ নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি। এতে বলা হয়, সরকার পতনের পর প্রশাসন পরিচালনায় অন্তর্বর্তী সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি আছে, নেই কৌশল ও রোডম্যাপ। আন্দোলনের চেতনার প্রতিফলন না হয় তাহলে কিন্তু আমরা যত রাষ্ট্র সংস্কারের যত কথাই বলছি, সংস্কার প্রতিবেদনগুলো তখন শুধু কাগজে দলিল থাকবে, সেটা বাস্তবায়নের প্রত্যাশা দূর হবে যদি আমরা সেখানে ইতিবাচক পরিবর্তন না দেখতে পাই। টিআইবি বলছে, সরকারের নানা উদ্যোগের পরও বাজার নিয়ন্ত্রণে আসেনি। প্রতিটি ক্ষেত্রে এখনো দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি রয়েছে। ৫ আগস্টের বিকাল থেকে সেটা দেখা গেছে
সেটা অব্যাহত আছে। এমনকি এটাকে কেন্দ্র করে এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি মনোভাব ইতিবাচক হলেও বিদেশি ঋণ সহায়তা সংশ্লিষ্ট শর্ত অতিরিক্ত দায় সৃষ্টি করবে বলে আশঙ্কা টিআইবির। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কারে 11 সদস্যের কমিশন গঠন করেছে সরকার। কমিশনের কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম এবং নারী বিষয়ক আরও 4টির সংস্কার কমিশন। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। শিগগিরই কার্যক্রম শুরু করবে এই কমিশন। সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী 90 দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করবে। এছাড়া তোফায়েল আহমেদকে প্রধান করে স্থানীয় সরকার সংস্কার, প্রফেসর একে আজাদকে প্রধান করে 12 সদস্যের স্বাস্থ্য খাত, সৈয়দ সুলতান আহমেদকে প্রধান করে 10 সদস্যের শ্রম সংস্কার এবং শিরিন পারভিন হককে প্রধান করে 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর আগে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়েছিল। ডিসেম্বরে শেষ হচ্ছে ইসলামী ব্যাংকে সালমের লুটপাটের তদন্ত। এরপরই জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাবে ইসলামী ব্যাংক, আর এতে সব ধরনের সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এস আলম সহ কোনো প্রতিষ্ঠান বন্ধ করা লক্ষ্য নয়, তবে ব্যক্তির বিচার হবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বিগত সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে ৮০,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ এস আলম গ্রুপের বিরুদ্ধে। তবে অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে বোর্ড ভেঙে নতুন নেতৃত্ব পায় এ বেসরকারি ব্যাংক। গত ৩ মাসে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে এ ব্যাংক। আগামী বছর শুরু থেকেই স্বাভাবিক লেনদেন ফেরার আশা চেয়ারম্যানের। আমরা জানুয়ারি থেকে 25 এবং 26 সাল হলো ঘুরে দাঁড়ানোর বছর। আমরা সবাই মিলেই যে ক্ষতিটা হয়েছে এই ক্ষত কাটানোর জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য আমরা সবাই একসঙ্গেই লড়াই করব ইনশাআল্লাহ। তবে লুটপাটকারী ও সহযোগীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই 20,000 কোটির মধ্যে এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ। কিন্তু এস আলম শুধু যে টাকা নিয়ে গেছে তা না, করেসপন্ডেন্ট রিলেশনশিপটাকেও খুব নাজুক করে দিয়েছে। ডিসাইড করুন এখানে ক্রিমিনালিটি আছে, এখানে সিভিল সুট আছে, দুটোই আছে থাকবে এবং ক্রিমিনাল কেসে ক্রিমিনাল অনুযায়ী যেভাবে শাস্তি হয় সেটাই আইনগতভাবে আসবে। আমাদের কিছু বলার অধিকার সেখানে নাই। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, ব্যক্তির অপরাধে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সব ব্যাংক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই গ্রাহক স্বার্থ ক্ষুণ্ণ হতে দেয়া হবে না। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। নাটোরে শীতের সবজি বাজারে এলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম এখনও আকাশ ছোঁয়া। সরবরাহ কম থাকায় বাজার দর ঊর্ধ্বমুখী বলে জানান বিক্রেতারা। অন্যদিকে বাজার তদারকি করে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে আনার দাবি সাধারণ ক্রেতাদের। নাটোরে নিচা বাজার, স্টেশন বাজার ও মাদ্রাসা মোড় বাজার শীতকালীন সবজিতে ভরপুর, কিন্তু ক্রেতার জন্য নেই কোনো সুখবর। এই সময় আলুর দাম হওয়ার কথা কেজি প্রতি 20 থেকে 30 টাকা, সেখানে ক্রেতাকে গুনতে হচ্ছে কেজি প্রতি 80 থেকে 85 টাকা। সবকিছুর দাম দেখি সব সময় বাড়তে থাকে। এই যে আলুর কেজি এখন 70 টাকা, যে আলুর হওয়ার কথা ছিল 20 থেকে 40 টাকা কেজি। তরকারি মাছের সব দাম বেশি, আমরা গরিব মানুষ কিনতে পারি না, কিভাবে চলি? আলুর মজুদ থাকার পরেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ হিমাগার মালিক, মজুদদার ও আড়তদারদের বিরুদ্ধে। বিছন লাগাচ্ছে, এজন্য বিছনের দাম বেশি, কারণ এখন আলু তো আর নতুন এখন নাই। এটা নিয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এই সুদৃষ্টি দেয় যে ইনকাম, এই ইনকামের উপরে যেন চলতে পারি। এছাড়া ফুলকপি, বাঁধাকপি 80 থেকে 100 টাকা, সিম 100 থেকে 120 টাকা, অন্যান্য সবজি 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সিম 80 টাকা কেজি কিনা 100 টাকা কেজি বেচিচ্ছি। আমদানির উপরে নির্ভর করে, যেদিন আমদানি বেশি সেদিন কমে যায়, আবার বাইরে যায়। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। এক সপ্তাহের ব্যবধানে সবজির দর কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। শীতের সবজি আস্তে আস্তে আমদানি হচ্ছে, দামও কমতেছে। বেগুনটা আস্তে আস্তে উঠতেছে, বেগুন ছিল 80-100, এখন 50-60 বেগুন নামছে। বাজার তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। দেশের বাইরের খবর। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। 3টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে বলে শঙ্কা করেছে রাশিয়া। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এদিকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এতে শিশু সহ নিহত হয়েছে 10 জন। একাধিক সূত্রের বরাতে রবিবার বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে হামলা চালাতে নিজেদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেনি হোয়াইট হাউস, তবে যুদ্ধ বিষয়ে ওয়াশিংটনের এ ভিন্ন নীতিতে শুরু হয়েছে আলোচনা। আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর 2 মাস আগে এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লেসাস একে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার লক্ষণ বলে মন্তব্য করেছেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমারা এমন উত্তেজনা পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তবে বাইডেনের সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প বাইডেনের সিদ্ধান্তের পরিবর্তন করবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। আমি মনে করি এটি ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করবে। এর ফলে যুদ্ধবিরতির চুক্তির ক্ষেত্রে ভালো অবস্থানে থাকবে ইউক্রেন। তবে সংশয় রয়েছে পরবর্তী প্রশাসনের এই সিদ্ধান্তের সমর্থন নিয়ে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন খবরে ইউক্রেনের 3 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে একটি আবাসিক ভবনে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ নিহত হয়েছে 10 জন। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণী অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তরুণ আমাদের সামনে বক্তব্য দিয়েছে, একজন আলামিন নামে একজন বক্তব্য দিয়েছে। আলামিন তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব নয়। তবে আমি এখানে হাল ছেড়ে দিতে চাই না। আজকে আমরা এখানে হয়তো হুইলচেয়ার দিচ্ছি কারণ তাদের কোনো কারণে তারা পর্যন্ত বরণ করেছে। সায়েন্স বর্তমানে অনেক দূরে এগিয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলেও কাল, কাল না হলেও পরশু হয়তো আমরা এমন কোনো চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা আবার আগের মতো হাঁটতে চলতে ফিরতে পারবে। আমি দেখতে চাই, আমি এভাবে জিনিসটিকে দেখতে চাই। আজকে শুধু এই 10 জন নয়, সারা বাংলাদেশের বহু মানুষ আছে যারা আত্মত্যাগ করেছে। কতজন যে আমরা করতে পারবো, সেই চিকিৎসা সুবিধা দিতে পারবো সেটি বলতে পারবো না। তবে এমনি বা বসে থাকলে কোথায় ঠিক হবে না, যে কোথায় ঠিক হবে না। যে কয়জনকে আমরা পারি সে কয়জনের প্রতি আমাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং শুধু রাজনৈতিক দল হিসেবে নয়, শুধু একজন ব্যক্তি হিসেবে আমরা নয়, আমি আজকে আহ্বান করব সমাজের প্রতিটি মানুষকে, যাদের যতটুকুই সমর্থন আছে, যাদের যতটুকুই সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী তারা যদি এগিয়ে আসেন, আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব। কারণ সমাজ এভাবেই চলে সামনের দিকে, একজনকে আরেকজন সাহায্য করার মাধ্যমেই সমাজ ধীরে ধীরে এগিয়ে যায়। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি এখানে আরো 2টি বিষয় একটু উল্লেখ করতে চাই। যে কথাটি আমি, তার মধ্যে একটি কথা আমি অনেক আগে বলেছিলাম, প্রায় 10 বছর আগে আমি বলেছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের যে দাবি, বাংলাদেশের জনগণের যে অধিকার ছিনতাই হয়ে গিয়েছিল স্বৈরাচারের
দ্বারা সেই দাবি প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী আত্মহতি দিয়েছেন, বহু নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছেন। এর মধ্যে রিসেন্টলি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্ট মাসেও বহু মানুষ আত্মহতি দিয়েছেন, হতাহত হয়েছেন বিভিন্নভাবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। খেলা প্রসঙ্গ। মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। দেশের স্বাধীনতা ও ফুটবল ইতিহাসের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে জাকারিয়া পিন্টুর নাম, যিনি শুধু স্বাধীন বাংলা ফুটবল দলের নয়, স্বাধীন বাংলাদেশের জাতীয় ফুটবল দলেরও প্রথম অধিনায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরেও অংশ নিয়েছিলেন তিনি। কিংবদন্তি এই স্টপার ব্যাকের প্রয়াণে শুধু ফুটবল নয়, শূন্যতা দেখা দিয়েছে তার প্রাণের ক্লাব মোহামেডানেও। দেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ 1971-এর মহান মুক্তিযুদ্ধ। আর সেই মুক্তিযুদ্ধের বড় একটা অধ্যায় জুড়ে আছে স্বাধীন বাংলা ফুটবল দল। রক্তক্ষয়ী সংগ্রামের মাঝে যেই ফুটবলাররা দেশের বাইরে লড়াই করেছেন স্বাধীনতার স্বীকৃতির জন্য, সেই দলেরই অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। সে সময় সম্মুখযুদ্ধের ময়দান থেকে নদিয়ার কৃষ্ণনগরে স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাম্পে যোগ দেন মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু। ভারতের বিভিন্ন রাজ্যে 16টি ম্যাচে অংশ নিয়ে 12টিতেই জয় পেয়েছিল দলটি। ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলকেও নেতৃত্ব দেন জাকারিয়া পিন্টু। তার অধিনায়কত্বে 1973 সালে মালয়েশিয়ার মারদেকা কাপে অংশ নেয় বাংলাদেশ। জাকারিয়া পিন্টুর জন্ম নওগাঁয় 1943 সালে। যদিও তার ফুটবলার হয়ে ওঠার গল্পটা বরিশালের বিএম কলেজকে শেরে বাংলা শিল্ডে চ্যাম্পিয়ন করেন তিনি। 1957 সালে নিজের ফুটবল শৈলীর জন্য ইস্ট এন্ড ক্লাবের হয়ে সরাসরি প্রথম বিভাগে খেলার সুযোগ পান তিনি। এরপর ওয়ান্ডারার্স ক্লাবের হাফ ব্যাক হিসেবে সবার নজর কাড়েন দীর্ঘদেহী এই ডিফেন্ডার। 1960 সালে ওয়ান্ডারার্সকে লিগ চ্যাম্পিয়ন করে পরের বছরই যোগ দেন মোহামেডানে। এরপর জাকারিয়া পিন্টু এবং মোহামেডান হয়ে ওঠে সমার্থক। টানা 15 বছর মোহামেডানে খেলে একাধিক শিরোপা জিতিয়ে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন এই দেশসেরা স্টপার ব্যাক। তার আগ পর্যন্ত রেকর্ড 8 বছর দলটির অধিনায়ক ছিলেন পিন্টু। ফুটবল ছাড়ার পরও সাদা কালো শিবিরের মায়া ছাড়তে পারেননি জাকারিয়া পিন্টু। মোহামেডান ক্লাব প্রাঙ্গণ হয়ে উঠেছিল তার সেকেন্ড হোম। নানা সময়ে নানাভাবে যুক্ত ছিলেন প্রিয় দলের কার্যক্রমে। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য অমলেশ সেন, নওশিরুজ্জামান সহ অনেকেই চলে গেছেন আগেই। এবার চলে গেলেন জাকারিয়া পিন্টু। সাথে মনে করিয়ে দিলেন ফুটবলের একটি স্মরণীয় প্রজন্ম নীরবেই হারিয়ে যাচ্ছে দেশের ফুটবল থেকে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।